নিজের ঘরে ক্রমাগত পায়চারি করছেন আর ঘড়ির সময় দেখছেন সালমা বেগম। ঘড়ির কাঁটা গিয়ে তখন ঠেকেছে 7টা 30 মিনিটে। এদিকে এখনো নতুন বইয়ের ওঠার কোনো নাম নেই। রাগের চিন্তায় তার মাথা ব্যথা ধরে আছে। তার এই চিন্তা আরও বাড়াতে ঘরে প্রবেশ করলো ওনার মেয়ে শম্পা। শম্পার কোলে ও 3 মাসের ছেলে সাপি। সালমা বেগমকে এভাবে ঘরের মধ্যে পায়চারি করতে দেখে আর ওনার মুখে চোখের অবস্থা দেখে শম্পা আন্দাজ করতে পারল যে ওনার মাথায় এখন কি চলছে। শম্পার ইচ্ছা করলো ওর মায়ের রাগের আগুনের আর একটু ঘি ঢালার। নতুন বউকে তো পেয়ে তোমার বড় ছেলের ঘুমই তো ভাঙছে না মা। না নিজে ঘর থেকে বের হচ্ছে, না বউকে বের হতে দিচ্ছে। আজ মনে হচ্ছে ওরা উঠবে না। আর তুমি আশায় আছো নতুন বউকে দিয়ে রান্না করাবে। কথাটা বলে শম্পা তাচ্ছিল্য হাসল। সালমা বেগম কোনো উত্তর দিলেন না। তিনি এখনো ক্রমাগত পায়চারি করেই যাচ্ছেন। এদিকে সালমা বেগমের থেকে কোনো প্রতিক্রিয়া না পাওয়াটার মোটেও পছন্দ হলো না শম্পার। ভেবেছিল ওর মা বোধ হয় এখনই গহনের ঘরে দরজায় গিয়ে ডাকাডাকি শুরু করবে। তবে উনি তো নিজের মতোই পায়চারি করেই যাচ্ছেন। একটু ভাবনা চিন্তা করে শম্পা ফের বলে উঠল, প্রথম দিনে নতুন বউকে এত ছাড় দিচ্ছ, পরে দেখবে মাথায় উঠে নাচবে। যথেষ্ট ঘুমিয়েছে, এখন গিয়ে ডাকো। সালমা বেগম মেয়ের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে দাঁতে পিষে বললেন, আমি কি করব না করব সেটা তোমার থেকে শিখব না। আমি খুব ভালো করেই জানি আমায় কখন কি করতে হবে। মেয়েকে কথাটা বলে সালমা বেগম গলা উঁচিয়ে নিজের ছোট ছেলের বউ ঋতুকে ডাকলেন। শাশুড়ির গলার আওয়াজ পেতেই রান্নাঘর থেকে দ্রুত পায়ে ছুটে এলো ঋতু। হাঁপিয়ে যাওয়ায় গলায় বলল, হ্যাঁ মা বলুন। অন্তঃসত্ত্বা ছেলের বউকে এভাবে ছুটে আসতে দেখে সালমা বেগম ধমকে শুরু বললেন, ছোটাছুটি করছো কেন তুমি? এখন কি তোমার ছোটাছুটি করার সময়? ঋতু মাথাতে নামিয়ে বিনম্র গলায় বললেন, না মা, আমি ছোটাছুটি করছি না। আপনি ডাকলেন সেজন্য একটু তাড়াহুড়ো করে এসেছি। ছেলের বউয়ের কাছ থেকে এই সম্মানটুকু পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়লেন সালমা বেগম। ভীষণ সন্তুষ্ট হলেন ছোট ছেলের বউয়ের প্রতি। তবে এখন আদর ভালোবাসা দেখার সময় না। আদেশে শুরু বললেন, তোমাকে যে বলেছিলাম রান্নার সব কিছু তৈরি করে রাখতে, করেছো? হ্যাঁ মা, সকালের খাবার দাবার শেষ হলে নিধি রান্না শুরু করতে পারবে। সময় লাগবে না বেশি, আপনি চিন্তা করবেন না। ওগুলো সবাই সরিয়ে রাখো, নয়তো ফেলে দাও। ও নিজেই সব কিছু জোগাড় করবে, তারপর রান্নায় বসাবে। আর ও যখন রান্না করবে তখন ও ত্রিসীমানায় যেন তোমাকে বা মিতাকে না দেখি। মিতাকে বলে দিও ঘরদোর মোছা শেষ, সেজন্য চলে যায়। আজকের মতো ছুটি। ঋতু মিনমিনে সরে বলল, কিন্তু মা, এতগুলো মানুষের রান্না দুপুরে ও একা কি করে করবে? আর তাছাড়া আদেও রান্না বান্না পারে কিনা সেটাও তো জানি না। সালমা বেগম এবার খেকিয়ে উঠে বললেন, সেসব তোমায় দেখতে বলিনি আমি। ও বুঝে নেবে। মিতাকে টেবিলে নাস্তা সাজাতে বলো। মুখ ফুটে আর একটা কথা বলার সাহস হলো না ঋতুর। চুপচাপ মাথা না দিয়ে সম্মতি জানিয়ে চলে গেল সেখান থেকে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে শাড়িটা বদলালো নিধি। একটা লাল রঙের জামদানি শাড়ি পরল। গলায় একটা সোনার চেন আর কানে একটা ছোট্ট সোনার দুল পরল। চুলগুলো ঠিক কি করে বাঁধবে, কিংবা কিভাবে বাঁধলে ওকে সুন্দর লাগবে ভেবে পাচ্ছে না। একবার খোপা করছে, একবার বিনুনি বাঁধছে, তো আরেকবার ছেড়ে দিচ্ছে। তবে কোনো কিছু ভালো লাগছে না। এক পর্যায়ে গিয়ে নিধির মনে হলো শাড়ি পরাতে হয়তো বোকামি হয়েছে। উচ্চতায় নিধি বেশ অনেকটাই ছোট, অন্তত গহনের তুলনায় অনেক ছোট। নিধির ধারণা শাড়ি পরে ওকে মানায় না। শুধু নিধির একা ধারণা না, অনেকেই ওকে এ কথাটা বলেছে। আর এর উচ্চতা কম হওয়ার জন্য বিয়েতে শ্বশুরবাড়ির লোকজনের পক্ষ থেকেও বেশ ভালোই কথা শুনতে হয়েছে। নিধির এইসব ভাবনার মাঝে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে গহন বের হলো। আয়নার সামনে নিধিকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে প্রশ্নোক্ত গলায় জিজ্ঞাসা করলো, কিছু হয়েছে? নিধি একটা দীর্ঘশ্বাস ছেড়ে চিন্তিত ভঙ্গিতে বলল, ফেসবুকে একটা মিমস দেখছিলাম। খাটো মেয়েদের নাকি লাল শাড়ি পরলে সিলিটারের মতো লাগে। আমাকেও কি তেমন লাগছে? অনিচ্ছায় শুনতেও মুখ ফসকে হেসে ফেলল গহন। নিধির কানে গহনের হাসির শব্দটা যেন
ঘাড় ঘুরিয়ে ওর দিকে তাকালো। গহনকে হাসতে দেখে রাগী গলায় বলল, মজা নিচ্ছেন? তাহলে নিজেই তালগাছের মতো লম্বা হয়ে গেছেন, তো সেজন্য এখন হাসছেন? আমার মতো যদি ছোটখাটো হতেন তাহলে বসতেন। অবশ্য ছেলেদের এত খুদ ধরা হয় না। আমার কষ্ট আপনার না বোঝাইটা স্বাভাবিক। ছেলেদের তো আর কখনো এই কথাগুলোর সম্মুখীন হতে হয় না যে খাটো কেন এত, গায়ের রং কালো কেন, দেখতে ভালো না, বেশি মোটা হয়তো, আবার বেশি চিকন। একটা ছেলে যদি দিনের বেলায় চাকরি করে, রাতের বেলায় নেশায় ডুবে থাকেও, তাও কোনো তার দোষ হয় না। গহন নিজের হাসি থামিয়ে নিধির দিকে এগিয়ে যেতে যেতে বলল, সবসময় কথা এত বাড়াতে নেই, মানুষ বাচাল বলে। এখন ঘর থেকে বেরোবে, বাইরে আমার পরিবারের লোকজন আছে, এদের সাথে মুখে মুখে তর্ক করবে না। কেউ যদি কোনো কিছু জিজ্ঞেস করে বা তোমারই যদি কোনো কিছু বলার হয়, তাহলে যতটা পারো সংক্ষেপে সেটা বলার চেষ্টা করবে, আর যতটা সম্ভব কম কথা বলার চেষ্টা করবে। গহন নিজের কথাটা সম্পূর্ণ করতেই নিধির বিরক্তিকর গলায় বলে উঠল, প্রথম দিন থেকেই আপনার আমার কথা বলা নিয়ে এত সমস্যা কেন বলুন তো? আপনাকে বিয়ে করেছি, এর জন্য কখন কি বলবো সেটাও আপনার অনুমতি নিয়ে চলতে হবে। যৌতুক দিয়েছি আমি, অথচ এমন ব্যবহার করছেন আপনি, যেন আপনি আমায় কিনে নিয়ে এসেছেন, আমি যেন আপনার দাস। যৌতুকের কথাটা শুনতেই গহন কপাল কুঁকছে বলল, যৌতুক? কিসের যৌতুক দিয়েছে তুমি? আমি তো কোনো যৌতুক চাইনি। নিধি তাচ্ছিল্য গলায় বলল, চানদিন ঠিকই, কিন্তু সম্মানের ভয়ে মেয়ের কষ্ট হবে ভেবে আমার বাবা মাকে আমাকে যথেষ্ট গয়না দিয়েছে। এই বাড়িতে আসার পর আপনার আত্মীয় স্বজনরা আমাকে ঘিরে গোল করে বসে আমি কি গয়না এনেছি সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। আমাকে কথা শুনতে হয়েছে যে আমি কেন আরো বেশি গয়না আনলাম না, কেন আমার ঘর সাজানোর জন্য ফ্রিজ, এসি, খাট, আলমারি এইসব আনিনি, কেন আমার বাবা মা তাদের একমাত্র জামাইকে একটা বাইক গিফট করলো না। এসব শুনতে হয়েছে আমার। অথচ আপনি এই বলে দোষ কাটাতে চাচ্ছেন যে আপনি যৌতুক চাননি। গহন বিস্ময় ভরা দৃষ্টিতে নিধির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। এসব আলোচনা কখন হলো ঠিক বুঝে উঠতে পারছে না। গহন তো নিজের পরিবারের লোকজনকে বলেই দিয়েছিল যে এই বিষয়ে কেউ নিধিকে কোনো প্রশ্ন না করে, তারপরেও এই কাজগুলো করলো। কে ভেবে পেল না গহন? এদিকে নিধির সাজগোজ করার আর বিন্দু মাত্র ইচ্ছা মনের মাঝে রইল না। চুপচাপ মাথায় ঘোমটা টেনে ঘর থেকে বেরোতে ধরলেই গহন ওর নাম ধরে ডেকে উঠল। অনিচ্ছা সত্ত্বেও নিধি থামল, পিছন ঘুরে তাকিয়ে কণ্ঠে একরাশ অনীহা প্রকাশ করে বলল, বলুন। কথাটা বলতে যদিও গহনের একটু অস্বস্তি হচ্ছে, কিন্তু তারপর মনে হলো নিধিকে বলা উচিত, তা না হলে বাইরে বেরোনোর পর নিধিকে আরও বেশ অস্বস্তিতে পড়তে হবে। নিধির দিকে একটু এগিয়ে গিয়ে হামতামতা করে বলল, বাইরে যেতেই যদি কে জিজ্ঞেস করে যে গোসল করছো কি না, কিংবা চুল কেন শুকনো, তাহলে বলে দেবে গোসল করেছিলে, হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে তারপর বেরিয়েছ, কেমন? কিন্তু কেন? মানে আমি গোসল করব কি না, আমার চুল ভেজা বা শুকনো কেন, সেটা কৈফিয়ত এখন আমাকে আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষকে দিয়ে বেড়াতে হবে। গহন জোরে জোরে কয়েকটা শ্বাস ছেড়ে নিজের রাগটা নিয়ন্ত্রণ করে বললেন, যা বোঝো না সেই নিয়ে অযথা তর্ক করো না। আগেও বলেছি তর্ক করা আমার পছন্দ না। যেটা বললাম চুপচাপ সেটা মেনে চলবে। আর যথেষ্ট বড় হয়েছে তুমি। আমি কেন এই কথাটা বললাম সেটার মানে তোমার বোঝা উচিত ছিল। যেহেতু গহন বলল বোঝা উচিত ছিল, তার মানে নিশ্চয়ই ব্যাপারটা নিধির আয়ত্তের মাঝে আছে। নিধি নিজের মস্তিষ্কে একটু জোর প্রয়োগ করলেও এটা বোঝার জন্য যে কেন গহন ওকে এই কথাটা বলল। অবাক করার বিষয় হলো, একটু ভাবতে না ভাবতেই নিধি বুঝে গেল গহনের কথার মানে। সঙ্গে সঙ্গে লজ্জাও পেল, অস্বস্তিও হলো একটু বলা যায়। তবে সেসব গহনকে বুঝতে দিতে চাইল না। চুপচাপ মাথা নাড়িয়ে চলে যেতে ধরলে গহন ফের বলে উঠল, আরেকটা কথা। নিধি থামতেই গহন বলল, মানুষের আসল সৌন্দর্য তার ব্যবহারে। আমি কাউকে তার চেহারার সৌন্দর্য দেখিয়ে বিচার করি না,
তোমার ব্যবহার যত সুন্দর, তুমি মানুষ হিসাবে ততটাই ভালো, এটা আমি মনে করি। গহন কথাটা বলার পর নিধি কয়েক সেকেন্ডের মতো সেখানেই দাঁড়িয়ে থাকলো। হয়তো অনুধাবন করার চেষ্টা করলো গহনের কথার আসল অর্থটা। অনুধাবন করার শেষে দরজা খুলে বেরিয়ে গেল ঘর থেকে। গহন একটা দীর্ঘশ্বাস ফেলল। গহন নিধির আসল সমস্যাটা বুঝে উঠতে পারছে না, কেন নিধির মনে এতটা রাগ, কথায় কথায় কেন এত তর্ক করছে। এটা কি শুধু এর জন্যই যে তর্ক করাই নিধির স্বভাব, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? অন্য কারো রাগ কি গহনের উপর দেখাচ্ছে? আসল উত্তরটা কোনটা, এই উত্তরটা জানতে হবে গহনকে, নয়তো ওদের সংসার কখনো স্বাভাবিক হবে না। ঘর থেকে বেরিয়ে ডান দিকে দিয়ে হেঁটে একটু সামনে গেলেই বসার ঘর। বসার ঘরের পাশেই ডাইনিং রুম। সেদিক থেকে মানুষজনের কোলাহলের আওয়াজ পেয়ে নিধি সেই দিকে গেল। গিয়ে দেখলো ডাইনিং টেবিলে মানুষজন ভরা। দরজার কাছে দাঁড়িয়ে থমকে গেল নিধি। চেনে সবাইকে, তবে কারোর সাথে খুব একটা সাক্ষাৎ গড়ে ওঠেনি এখনো, আর না গড়ে তোলার সময় পেয়েছে। সাক্ষাৎ তৈরি করার ইচ্ছেও হয়নি নিধির। এখন গিয়ে কি করবে, কার সাথে কথা বলবে, কিছুই বুঝে উঠতে পারছে না। একটু পরে সেখানেই গহন এলো। নিধিকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো, এখানে দাঁড়িয়ে আছো কেন? এমনিতেই গহন ভীষণ অপছন্দের মানুষ নিধির কাছে, দেখলেই গা পিত্তে ঝুলে যায়। গতকাল রাতের পর থেকে তা আরো বেশি অপছন্দ হয়ে গেছে। সবসময় নিধির ওপর এমন অধিকার খাটানো, কথায় কথায় হুকুম করার ব্যাপারটা বেশি অপছন্দ হচ্ছে নিধির। তবে এমন পরিস্থিতিতে গহনকে দেখে খুব শান্তি পেল নিধি। মনে হলো উত্তাপ মরুভূমিতে দিক দিশারা প্রতীক এক বিন্দু পানির দেখা পেয়েছে। সে কি শান্তি, সে কি স্বস্তি। গহনকে দেখে নিধির মুখে হাসি ফুটে উঠল। গহন নিজেও কিঞ্চিত অবাক হয়েছে। গহন তো ভাবতেই পারেনি নিধি হাসতেও জানে। নিধি দু হাত গহনের বাহুতে খামচে ধরে বলল, আপনি এসেছেন, খুব ভালো করেছেন। আমি এখন কি করব কিছু বুঝে উঠতে পারছি না। এত মানুষকে দেখে ভয়ে আমার হাত পা কাঁপছে, আমার মাথা ঘুরছে। কিন্তু কেন? তুমি তো যৌথ পরিবারে বড় হয়েছ, তাও মানুষজনের এত এলাচ্ছি। নিধি অসহায় মুখ করে বলল, ওরা সবাই তো আমার নিজের ছিল, ছোটবেলা থেকেই ওই পরিবেশে বড় হয়েছি। কিন্তু এখন সবাই আপনার আত্মীয়, কার সাথে আমার কি সম্পর্ক সেটাও তো ভুলে গেছি। সবার মুখ চিনি ঠিকই, তবে তাও অস্বস্তি হবে না বলুন। তোমার আবার অস্বস্তি হয় নাকি? আমি তো ভেবেছি এতক্ষণে নিশ্চয়ই এখানে এসে ঝগড়াঝাটি শুরু করে দিয়েছ। এই মুহূর্তে গহনের ঠেস দেওয়া কথাটা নিধির একেবারে অপছন্দ হলো। যে না নিধি একটু নিজের দুর্বলতা প্রকাশ করেছে, অমনি যেন আরো সুযোগ পেয়ে গেছে এই লোকটা অপমান করার। ঠিক এই কারণেই নিধি কাউকে নিজের দুর্বলতা দেখাতে চায় না, সবসময় নিজেকে শক্ত রাখার চেষ্টা করে। এই মানুষটাকে যে কেন নিজের দুর্বলতা দেখাতে গেল কে জানে। ততক্ষণে গহনের বাহু ছেড়ে দিল নিধি। ঘোমটাকে ঠিকঠাক করে নিয়ে কঠিন গলায় বলল, অযথা ঝগড়াটি করার মেয়ে নিধি না। আসলে আপনি আমায় চেনেন না, সেই জন্য এই কথাটা বললেন। আমার অতীত সম্পর্কে যদি আপনি জানতেন, আমার অবস্থান দেখতেন, তাহলে নির্দ্বিধায় আপনি বলতে পারতেন এই জীবনে নিধির চেয়ে বেশি ধৈর্যশীল মেয়ে আপনি আর একটাও দেখেননি। ওদের কথাবার্তার আওয়াজ গিয়ে পৌঁছালে শম্পার কানে। দেখলো দুজন দরজার কাছে দাঁড়িয়ে থেকে কথা বলছে। শম্পা দুজনকে উদ্দেশ্য করে ব্যঙ্গাত্মক গলায় বলে উঠল, 8টা পর্যন্ত একসাথে থেকেও ফিসফিসিয়ে গল্প করা ফুরলো না তোমাদের? গল্প যখন করারই ছিল ঘরে বসেই করতে, তাহলে এখানে আসার আর কি দরকার ছিল? সবার মনোযোগ গিয়ে পড়ল দরজার কাছে দাঁড়ালো নিধি আর গহনের দিকে। এতগুলো দৃষ্টি একসাথে ওদের ওপর পড়তেই এমনিতেই একটু নিধির অস্বস্তি বাড়ল। মাথায় দেওয়া ঘোমটাটাও আরেকটু টেনে নিয়ে একেবারেই জড়সড় হয়ে দাঁড়ালো। গহন বোধহয় হালকা একটু আন্দাজ করলো নিধির অস্বস্তি হচ্ছে, তাই পরিবেশটা স্বাভাবিক করার জন্য শম্পাকে উদ্দেশ্য করে বলল, তোমাদের নতুনভাবে অস্বস্তি হচ্ছে, ও বোধহয় একটু চাপা স্বভাবের, তোমরা একবারই একটু ওর সাথে কথা বলো। নিধি বিস্ময়িত নয়নে তাকালো গহনের দিকে। এটা কি সত্যি শুনলো? নিধি তো ভেবেছিল গহন ওর বাড়ির লোককে বলবে যে নিধি ছোকরুটে, তবে এই তো
কোনো দুর্নাম করলো না? গহনের কথা শুনে ওর ছোট বোন সিনথিয়া এগিয়ে এসে নিধিকে নিজের সাথে নিয়ে গেল। গহনের জন্য একটা চেয়ার ফাঁকা ছিল, সেখানে গিয়ে গহন বসে পড়ল। সালমা বেগম ঠোঁটে মৃদু হাসি ফুটিয়ে তুলে নিধিকে উদ্দেশ্য করে বলল, নিধিমা, গহনের প্লেটে নাস্তা তুলে দাও। নিধি জোরপূর্বক হেসে মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে গহনের দিকে এগিয়ে গেল। গহনের প্লেটে নাস্তা তুলে দিতে পিড়পিড় করে বলল, অসভ্য লোক কোথাকার! বউয়ের যে খিদে লাগতে পারে সেদিকে কোনো খেয়ালই নেই, কোনো ভদ্রতাই শেখেনি এই লোক। নিধি বুঝতেও পারল না যে গহনের কানে ওর বলা কথাগুলো গেল, তবে ভাগ্য ভালো যে আর কারো কানে যায়নি, নয়তো বিয়ের পরের দিনই স্বামীকে এইভাবে অপমান করা এবং পারিবারিক শিক্ষার ওপর প্রশ্ন তোলার জন্য একটা বিচার সভা বসে যেত। তখন বাড়িতে নিধির বউ ভাতের অনুষ্ঠানের আয়োজনের বদলে ওকে আবার বাপের বাড়ি ফেরত পাঠানোর আয়োজন চলতো। গহন খাওয়া শুরু করার আগেই সালমা বেগমকে উদ্দেশ্য করে বলল, মা, তুমিও বসে যাও। একে একে নিজের বোনদেরকেও বলল। তারপর দৃষ্টিটা নিধির দিকে ঘুরিয়ে বলল, নিধি, তুমিও বসো। নিধিকে খেতে বসতে বলার কথাটা পছন্দ হলো না গহনের মা কিংবা ওর বোনেদের। শম্পা আর সিনথিয়া দুজনেই একযোগে সালমা বেগমের দিকে তাকালো। সালমা বেগম ইশারায় ওদের দুজনকে চুপ থাকতে বললেন। মেয়েদেরকে থামানোর শেষে একেবারে ছেলের উদ্দেশ্যে বললেন, বাড়ির বউদের আগে খেতে বসতে নেই বাবা, তোমরা আগে খেয়ে ওঠো, তারপর নিধি খাবে। গহন মুখের মাঝে থাকা অবশিষ্ট খাবারটুক গিলে নিয়ে বলল, এখানে তো বাইরের মানুষ নেই, এত নিয়ম কানুন মেনে চলতে হবে না, পরিবারের সবাই আছে। নিধি, বসে যাও। ব্যাস, সবাই চুপ। আর একটা কথাও সালমা বেগম বললেন না, না মেয়েদেরকে বলতে দিলেন, বরং সালমা বেগম নিধিকে উদ্দেশ্য করে বললেন, নিধিমা, তুমি বসে পড়ো। নিধি একটাবারও নিষেধ করলো না, সঙ্গে সঙ্গে গহনের পাশে চেয়ারে বসে পড়ল। খাবার খেয়েছিল গতকালকে সকালে, তাও আবার জোর করে ওর মা মুখে তুলে দিয়েছিল। রাগ করে দুপুরেও খায়নি, রাতেও খায়নি। খিদেই পেটের মাঝে দুনিয়ার সব ইঁদুর দৌড়াদৌড়ি শুরু করেছে। খাবার টেবিলে বেশ অনেক কিছু আয়োজন করা হয়েছে, তবে নিধি নিজের পছন্দ মতো কিছুই পেল না। আসলে দোষটা খাবারের না, দোষটা নিধির। পৃথিবীতে হাজার পদের খাবার থাকলেও নিধি তো খায় আর এই দুই রকমেরই খাবার, তবুও এটা তো আর নিজের বাড়ি না, তাই মুখ ফুটে কোনো কিছু আবদার করতেও পারল না। যা আছে তাই একটু খেয়ে নিল, তবে পেট ভরল না। খাওয়া দাওয়া শেষে গহন নিজের ঘরে চলে গেল। নিধিও পেছন পেছন যেতে ধরলে সালমা বেগম ওকে ডাকলো। নিধি থামলো। সালমা বেগম বেশ আদুরে ভঙ্গিতে বললেন, নতুন বউয়ের এত দেরি করে ঘুমান থেকে উঠতে নেই মা, তুমি তো এই বাড়ির বড় বউ, সবকিছু তো তোমাকেই সামলাতে হবে। গহন সকাল সকাল কাজে বেরিয়ে যায়, তোমার ছোট ননদ কলেজ যায়, আমার সকালে ওষুধ থাকে, ঠিকঠাক সময় রান্না বান্না না হলে তো সমস্যা। শম্পা, ঋতু এরা দুজনেই তো অসুস্থ, ওরা তো কেউ রান্না করতে পারবে না, তোমাকেই সবটা সামলাতে হবে। আজ তো প্রথম দিন এই বাড়িতে তোমার, কাল বৌভাতের অনুষ্ঠান, পরশু থেকে সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না বান্না শুরু করে দেবে, কেমন? নিধি বাধ্য মেয়ের মতো মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে মা, আমি এবার থেকে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করব, এখন ঘরে যাই। সালমা বেগম ফের আদুরে ভঙ্গিতে বললেন, ঠিক আছে, এখন ঘরে গিয়ে একটু বিশ্রাম নিয়ে আসো, দুপুরের রান্নাটা কিন্তু তোমাকেই করতে হবে। নিধি চুপচাপ মাথা নাড়িয়ে সায় জানিয়ে ঘরে এলো। ঘরে এসেই আগে মাথা থেকে শাড়ির আঁচলটা নামালো। এতক্ষণ একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারলো। এখন তো মনে হচ্ছে নতুন বউ হিসাবে সবথেকে কঠিন কাজটা হলো ঘুমটা সামলানো। নিধি বসে বসে একটু বিশ্রাম নেওয়ার মাঝে দেখলো গহন শার্ট প্যান্ট পরে একেবারে বাইরে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। নিধি একটু ইচ্ছা করলো জিজ্ঞেস করতে যে কোথায় যাচ্ছে, কিন্তু একটা জড়তাই নিধিকে আর এই প্রশ্ন করতে দিল না। তৈরি হওয়ার শেষে যাওয়ার আগে আগেই গহন নিধিকে উদ্দেশ্য করে বলল, কি খেতে পছন্দ করো তুমি? গহনের প্রশ্নটা ঠিকঠাক কানে যায়নি নিধির, নিজেই পাল্টা প্রশ্ন করলো, কি বললেন? বললাম, কি খেতে পছন্দ করো তুমি? নাস্তায় তো কিছুই খেলে না, না খেলেই ঝগড়া করার শক্তি পাবে কোথা থেকে? নিধি চেতে উঠে বলল, লাগবে না খাবার, খিদে সহ্য করার অভ্যাস আমার আছে। গহন কি ভেবে যেন কথা বাড়ালো না কোনো, চুপচাপ বেরিয়ে গেল ঘর থেকে।
নিধি ড্যাব ড্যাব করে ও যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। কি অদ্ভুত মানুষ। নিধি নয় রাগে করে একবার বলল, কিচ্ছু লাগবে না। তাই বলে মানুষ কি দ্বিতীয়বার আর জিজ্ঞেস করে না? কয়েকদিনে পরিচয়, লজ্জা বলতেও তো একটা জিনিস থাকে। এমনটা তো হতেই পারে যে নিধি হয়তো লজ্জায় বলতে পারিনি। সেটাও কি ওই মানুষটাকে বোঝার ক্ষমতা নেই? শুধু উচ্চতা আর বয়সই বেড়েছে, কিন্তু মাথার মধ্যে বুদ্ধি নামক বস্তুটা নেই। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের পর্বটি ভালো লাগলে লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট পেলে নতুন নতুন গল্প দিতে খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।